শেষ পর্যন্ত কমলিনী তার আসল রূপটা দেখিয়ে দিয়ে চন্দ্র আর তার মাকে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর উকিল বলতে লাগলো, আচ্ছা আপনি একটা কথা স্পষ্ট করে বলুন তো, আপনি কবে থেকে বুঝতে পেরেছেন যে আপনার বৌমা নতুনের সাথে কিছু একটা সম্পর্ক হচ্ছে? তখনই বলতে লাগলো, আমার ছেলে যবে থেকে ফিরে এসেছে তবে থেকে আমি বুঝতে পারছি যে আমার ছেলের বউ না ওই নতুনের সাথে কিছু একটা সম্পর্ক আছে। তখনই কমলিনীর উকিল বলতে লাগলো, আচ্ছা আপনাকে বলুন তো, আপনার বৌমা কি আপনার ছেলে যখন ছিল না তখন আপনার কি এই আদর যত্ন করতো? তখন বলতে লাগলো, হ্যাঁ মিথ্যে কথা বলবো না, আমাকে খুব আদর যত্ন করতো, দেখে শুনে রাখতো। তখন বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে আপনার বৌমাকে আপনাকে তাহলে সেবা শুশ্রূষা করতো? তখন বলতে লাগলো, হ্যাঁ করতো। তাই বলে যে আমার ছেলের সাথে এত বড় অন্যায়টা হবে সেটা আমি মা হয়ে তো মেনে নিতে পারবো না। সে দিনের পর দিন এমনভাবে অন্যায়টা করে যাবে সেটা আমি বলবো না, আমি ১০০ বার বলবো। তখনই চন্দ্রের পক্ষের উকিল বলতে লাগলো, আমার মক্কেলকে না বিভিন্ন ধরনের বিভ্রান্তি করার চেষ্টা করছে। তখনই সে কথা শোনার সাথে সাথে কমলিনীর লয়ার বলতে লাগলো, জজ সাহেব আমি যে প্রশ্নগুলি করছি কিন্তু সেগুলি সঠিক প্রশ্ন করছি, কিন্তু উনি বারবার করে মাঝখান থেকে এসে আমাদের যে কথা তার মধ্যে বাধা সৃষ্টি করছেন। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনি ধৈর্য ধরে বসুন, ওনাকে ওনার প্রশ্নটা করতে দিন। তারপর বলতে লাগলো, আচ্ছা আপনি বলুন তো, আপনার বৌমা যদি সত্যি সত্যি আপনাকে সেবা শুশ্রূষা করতো, তাহলে আপনি কি নতুনের সাথে এমন কিছু দেখেছেন যে আপনার চোখে পড়েছিল তখন? তখন কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। আর এদিকে চন্দ্র বারবার করে ইশারা করে দেখিয়ে দিতে থাকে যে সে কিছু দেখেছে। তখন বলতে লাগলো, হ্যাঁ দেখেছি তো, আমার চোখে অনেক কিছু চোখে পড়েছে। তখন বলতে লাগলো, কি এমন দেখেছিলেন? তখন বলতে লাগলো, ওরা দুজন তো ঘরের মধ্যে গুসুর গুসুর ফুসুর ফুসুর করতো। আরো অনেক কিছু দেখেছি, আমি সেসব কথাগুলিকে এখানে বলতে পারবো না। আমি না একজন বয়স্ক মানুষ হয়ে সে কথাগুলো আমার মুখ দিয়ে আসবে না। আর যেহেতু আমার ছেলেও আমার সামনে আছে, এই কথাগুলো বলে আমি আমার ছেলের মনে কষ্ট দিতে চাই না। অনেক কিছু দেখেছি, অনেক অনেক কিছু। তখন বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে ঠিক কথা। তবে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তখন বলতে লাগলো, ও বাবা, আরো প্রশ্ন, আরো প্রশ্ন, আমি কি এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো? তখনই চন্দ্রের উকিল বলতে লাগলো, আমার মক্কেলকে এইভাবে একের পর এক প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তখন জজ সাহেব বলতে লাগলো, ওনাকে ওনার কাজটা করতে দিন, আপনি ধৈর্য ধরে বসুন। তখন বলতে লাগলো, শুনুন, আপনি তো এতক্ষণ পর্যন্ত বলেছেন আপনার বৌমা নাকি ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর করতো, সবকিছু করতো। তাহলে আপনার সেবা শুশ্রূষাটা ঠিক কতটা করেছে সেটা? সেটা কি আপনি বলেছেন এতটা সেবা শুশ্রূষা করলে তখন আপনার বৌমাটা কতক্ষণ সময় পেয়েছে ওই নতুনের সাথে এসব কিছু করার? বলুন, সব কথা তো আপনিই বলেছেন। তখন বলতে লাগলো, হ্যাঁ সেবা শুশ্রূষা করেছে, কিন্তু এটাও করেছে, না হলে আমার ছেলেকে সাথে কেন এত বড় অন্যায়টা করছে? তখন বলতে লাগলো, ও আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটার পর একটা এইভাবে মিথ্যে কথা বলছেন, আপনার লজ্জা করছে না? তখন চন্দ্রকুল বলতে লাগলো, এইভাবে অপমান করতে পারেন আমার মক্কেলকে? জজ সাহেব তখন বলতে লাগলো, শুনুন, আপনাকে বলেছি আপনি ধৈর্য ধরে বসুন, ওনাকে ওনার প্রশ্নটা করতে দিন। তখন কমলিনীর উকিল বলে উঠে, আচ্ছা আপনি একের পর এক শপথ বাক্য পাঠ করে কিভাবে মিথ্যে কথা বলছেন? তখন বলতে লাগলো, আমি কি মিথ্যে কথা বলছি বলুন? তখনই বলতে লাগলো, আপনি তো প্রতিটা কথাই মিথ্যে বলছেন, কমলিনীর বিরুদ্ধে আপনি যতটা কথা বলেছেন সমস্ত কথাগুলি আপনি মিথ্যে কথা বলেছেন। তবে আপনাকে আমি আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাই, সে কথাটার আপনি উত্তর দিন। আপনার ছেলেকে খুঁজতে কি কেউ বাড়িতে এসেছিল? কোনো মহিলা? তখন বলতে লাগলো, হ্যাঁ এসেছিল। তখনই বলতে লাগলো, তার নামটা কি? চন্দ্রের মা তখন বলে উঠে, তার নাম সোহিনী। তখনই দাঁড়িয়ে পড়ে চন্দ্রের উকিল আর বলতে লাগলো, আচ্ছা আপনি সোহিনী নামটা কেন বলছেন? আপনার ছেলে এতদিন পর বাড়ি ফিরে এসেছে, কত মানুষে তো আসতে পারে, তার মধ্যে পুরুষ থাকতে পারে, মেয়ে ছেলে থাকতে পারে। তখনই চন্দ্রের মা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ অনেক মানুষে তো এসেছিল। তখনই কমলিনীর উকিল বলে উঠে, দেখুন কথা কিভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার বিরোধী পক্ষের মক্কেলের মুখ থেকে। এটা তো উনি করতে পারেন না, উনি তো ঠিক কথাই বলে দিয়েছেন, উনি সত্যি কথাটা যেটা সেটাই বলে দিয়েছেন। আচ্ছা বলুন তো, উনি এসে কি পরিচয় দিয়েছেন সেটা তো আপনি একবার বলুন, সেই কথাটা বলুন, তারপর আপনাকে আর কোনো প্রশ্ন করবে না। তখন বলতে লাগলো, ও বাবা, ওই মেয়ে ছেলেটা এসে এমন এমন কথা বলেছে, আমাদের সবাইকে এমন অবস্থা ফেলে দিয়েছে। ও এসে বলেছে চন্দ্র নাকি ওকে বিয়ে করেছে, আর সাথে একটা মেয়েও নিয়ে এসেছিল, ওই মেয়েটা নাকি তারই মেয়ে। তখনই কমলিনীর পক্ষে উকিল বলতে লাগলো, পয়েন্ট টু বি নোটেড স্যার, এটা আপনি নোট করে রাখুন, ওনার শেষ কথাটা আপনি নোট করে রাখুন। সোহিনী নামের একটা মেয়ে ছেলে খুঁজতে এসেছিল, তাও আবার ও বলেছিল ও নাকি চন্দ্রের স্ত্রীর সাথে একটা মেয়েও নিয়ে এসেছিল, দরকার পড়লে আমরা ওই মহিলা সোহিনী দেবীকে নিয়ে আসতে পারি।
তো এই কথা বলার সাথে সাথে জজ সাহেব তখন বলতে লাগলো, আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো, পরের ডেটে আবার কার্যক্রম শুরু হবে। এই বলে সবাই যার যার মতো করে বাড়ি ফিরে চলে আসে। তারপরে সবাই যখন নিচে বসে আছে তখন কমলিনী রেডি হয়ে চলে যাচ্ছে। তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে, কোথায় যাওয়া হচ্ছে? কমলিনী তখন বলতে লাগলো, যার বিরুদ্ধে আপনারা কোর্টে কেস করেছেন, মামলা করেছেন, তাকে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? আর আমি বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাব কেন? তখন এই কথা বলার সাথে সাথে কমলিনীর শাশুড়ি বলে উঠে, কেন? তুমি তো এখনো এই বাড়িতে আছো, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন? কমলিনী তখন বলতে লাগলো, এই কথাটা না ভুল বলছেন, আমি তো আমার বাড়িতেই আছি, আপনারা কেন এখনো এই বাড়িতে আছেন সেই প্রশ্নের উত্তর দিন। চন্ড তখন বলতে লাগলো, মা এত বছর পর্যন্ত যাকে আগলে রেখেছো না, তার ব্যবহার দেখতে পেয়েছো? তখন কুর্চি সেখানে এসে বলতে লাগলো, দাদা ভাই এই কথাটা তুই ভুল বলেছিস। তুই এত বছর পর্যন্ত যখন ছিলি না, তখন মাকে তো বৌদি ভাই আগলে রেখেছিল। আর এখন এসে তুই তোর মায়ের জন্য এত দরদ দেখেছিস, এতদিন পর্যন্ত তুই কোথায় ছিলি? তখন সেখানে দাঁড়িয়ে থেকে মিঠি বলে উঠে, ওই লোকটা যা বলছে কি তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে? ওই লোকটা তো এতদিন আনন্দ ফুর্তি করছিল, ফুর্তি করার পর বাড়ি ফিরে এসেছে। ওই লোকটা বলছে ওই মহিলাকে বিয়ে করেনি। হ্যাঁ মানলাম ওই মহিলাকে বিয়ে করেনি, কিন্তু ওই মহিলার সাথে তো একটা সম্পর্ক ছিল, সেটা কি মিথ্যে হতে পারে? তাহলে উনি এখন আবার এসে বড় বড় কথা কিভাবে বলছেন? বাবিন তখন বলতে লাগলো, শোনো বাবা, আমাদের মা কোনো জেলখানায় নেই যে ওকে আটকে রাখবে, আমাদের মা স্বাধীন। আর আমার না লজ্জা করছে, তুমি এত বড় বড় কথাগুলি কিভাবে আমাদের মার সামনে বলতে পারছো? এত বছর পরে এসে আমাদেরকে সন্তান হিসাবে দাবি করছো। আজকে এত বছর পর পর্যন্ত আমরা যদি আমাদের মা যদি আগলে না রাখতো তাহলে আমরা মরেই যেতাম। তখন তখন তুমি কোথায় ছিলে বলো, উত্তর দাও। নিশ্চয় ও মহিলার সাথে ছিলে। মিঠি তখন বলতে লাগলো, আমার বয়সে একটা মেয়ে তোমাকে বাবা বলে ডেকেছে, আর তুমি অস্বীকার করে চলেছ, একদিন তো তুমি আমাকে অস্বীকার করবে। তখনই এই এই কথা শুনে কুর্চি বলতে লাগলো, এই কথাগুলি তোমার প্রাপ্য, কারণ এই কথাগুলি তুমি ডিজার্ভ করো, সেই জন্যই তো তুমি এইসব কথাগুলি বলছো। তখন বর্ষা বলতে লাগলো, আচ্ছা সেসব কথা বাদ দিন, এখন আপনি কোথায় যাচ্ছেন সেটা উত্তর দিন। তখন কমলিনী বলতে লাগলো, তোমার কথার উত্তর দিতে তো আমি বাধ্য নই, আর তোমাকে আমি বলবোই বা কেন? তখন বাবা বলতে লাগলো, মা তুমি কোথায় যাচ্ছ? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ বাবা, তোদেরকে আমি উত্তর দিয়ে যাব, কারণ তোরা আমার সন্তান, তো ওদেরকে আমি উত্তর দিতে বাধ্য। আমি না ফটোগ্রাফির কাজে বাইরে যাচ্ছি। মিটিল তখন বলে উঠে, কাকিমা তাড়াতাড়ি করে আপনাকে পৌঁছে দিতে হবে তো। তখনই বলতে লাগলো, হ্যাঁ নতুন কাকু না দাঁড়িয়ে আছে। তখনই বর্ষা বলে উঠলো, ও নতুন কাকুর সাথে যাচ্ছে? চন্দ্র তখন বলে উঠে, অনেক বাড়াবাড়ি শুরু করছো, কেসটা সবেমাত্র কোর্টে উঠেছে, তুমি এইভাবে আবার আমাকে অপমান করো, ওর সাথে ঘুরতে যেতে পারো না। তখনই বলতে লাগলো, সেই জন্য তো তোমার আর একটা নতুন পয়েন্ট যোগ হলো, এটা নিয়ে তুমি আমার জন্য মামলা করো, আমি উত্তর কোর্টে দেবো, আমি যাব। তখনই সে কথা বলার সাথে সাথে কমলিনীর শাশুড়ি বলে উঠে, কেন বৌমা তুমি কেন যাবে? তুমি কেন আমার ছেলেটাকে এখনো অস্বীকার করছো? তখন বলতে লাগলো, শুনুন মা, আমি যদি মরেও যাই আমি আপনার ছেলের সাথে থাকবো না, থাকবোই না। আর এই কথা আমি এখনো বলছি, আমি মৃত্যুর আগে পর্যন্ত বলবো, আপনার ছেলের সাথে আমি কিছুতেই থাকবো না। বুঝতে পারছেন? তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, এই কথাটা তুমি বলতে পারলে বৌমা, বলতে পারলে তুমি আবার নতুনের সাথে যাচ্ছ? চন্দ্র তখন বলতে লাগলো, তুমি আবার নতুনের সাথে যাচ্ছ? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি যাচ্ছি, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? আমি যাচ্ছি। বাবিন তখন বলতে লাগলো, মা কখন আসবে তুমি? তখনই কমলিনী বলে উঠে, বাবা চিন্তা করিস না, কাজ শেষ হয়ে গেলে চলে আসবো, সন্ধ্যার আগে চলে আসবো। আর আমরা না কলকাতা যাচ্ছি না তো, কলকাতার বাইরে যাচ্ছি, তোর নতুন কাকু একটা জায়গা ঠিক করেছে, সেখানে আমরা যাচ্ছি। বুঝতে পারছিস বাবিন? তখনই বলে উঠে, মা তুমি যদি এই রবিবার দিনটা ফিক্সড করতে তাহলে তো আমরা যেতাম। কমলিনী তখন বলতে লাগলো, বাবা তোরা যদি যাবি সেটা জানতে পারতাম তাহলে না সেটাই করতাম, আমি তো জানতাম না। বর্ষা তখন বলতে লাগলো, ও ফটোগ্রাফি করে কি আপনি অ্যাওয়ার্ড পাবেন? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ এখন তো ফটোগ্রাফি করতে যাচ্ছি, যদি অ্যাওয়ার্ড পেলেও পেতে পারি, যখন পাবো তখন তোমাকে জানিয়ে দেবো, তুমি না হয় সেখানে চলে যাও। চন্দ্র তখনই বলতে লাগলো, তোদের নতুন কাকু কোথায়? কোথায় দাঁড়িয়ে আছে? কোনো পার্কে দাঁড়িয়ে আছে, পার্কে অপেক্ষা করছে? তখনই বর্ষা বলে উঠে, কোথায় আর দাঁড়াবে, 5 রাস্তার মোড়ে। তখনই রেগে যায় মিটিল তখন বলতে লাগলো, তোমার প্রশ্নের যোগ্য জবাব না আমি দেবো। কমলিনী তখন প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন মা, আপনাকে অনেক বিশ্বাস করতাম, অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি আজকে কোর্টে যা যা বলেছেন না, তারপর আপনার উপর থেকে আমার বিশ্বাস শ্রদ্ধা সবটুকু উঠে গেছে। এই কমলিনী না এবার নিজের যতটুকু শান্ত ছিল ততটুকু শান্ত নেই, সে নিজে যখন পোড়াবে তখন সবাইকে নিয়ে একসাথে পোড়াবে, সে আগুনটা চারদিকে জ্বালিয়ে দিতেও একবার চেষ্টা করবে না। আপনার লজ্জা করছে না? আপনার সাথে আমি কি করিনি, কি এমন করিনি? আপনি আমার মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, দিনের পর দিন আমাকে এইভাবে বৈধব্য জীবন পালন করিয়েছেন, তারপর আপনি আজকে কোর্টে যে কথা বলেছেন সে কথাটা আমি কোনোদিন ভুলবো না, আপনার থেকে এটা আশা করিনি। বাবিন তখন বলতে লাগলো, ঠাম্মি তুমি
কয়দিন পর তো মরে যাবে, তোমার ভয় করনি তুমি এইসব মিথ্যা কথা বলতে? তখন কমলিনী বলতে লাগলো, এই বাড়িতে দাঁড়িয়ে থেকে